এই যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো হচ্ছে সামগ্রিক চিত্র না। কোনো এক সীমান্ত দিয়ে ভারতে কিছু ওষুধ যাচ্ছে বা ত্রিপুরার কোনো বাজারে বাংলাদেশের পণ্য পাওয়া যাচ্ছে, এগুলো সামগ্রিক চিত্র না। সামগ্রিক চিত্র হচ্ছে ভারতের যখন যেটা মন চায়, যেটা তারা মনে করে যে এটা বাংলাদেশে ঢুকানো দরকার, সেটা হচ্ছে গিয়ে তারা ঢুকায়। আর যেটা মনে করে যে এটা ঢুকানো দরকার না, এটা আমাদের এখন রাখতে হবে, এখন তারা দিবে না। দেখেন আপনার পেঁয়াজ দিয়ে কত কিছু ঘটলো না। এখন এই যে কদিন আগে পেঁয়াজ যখন আমাদের খেতে আসলো, তখন কিন্তু আবার ভারত পেঁয়াজ দেওয়া শুরু করেছে। গরু দেখেন, তারা গরুকে, এটা তো ধর্মীয় খুবই স্পর্শকাতর বিষয়, কারণ ভারত এখন চলছে হচ্ছে, ভারতের সব হিন্দুরা একরকম না, কিন্তু ভারতের যে বিজেপি বাংলাদেশ ভারতটা চালাচ্ছে, তারা চরম ধর্মান্ধ একটি জাতি, একদম হিংস্র জঙ্গি গোষ্ঠী। এই গোষ্ঠীর মূল মূল তাদের ক্ষমতায় থাকার মূল হচ্ছে এই ধর্মটা। তো তারা বলছে যে গরু তাদের মা। ওকে, আমরা মানলাম, আমরা শ্রদ্ধা করি সব ধর্মের সব ইকে। এখন আপনার গরু মাকে আপনি বাঁচানোর জন্য কি করছেন? সেখানে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করছেন। তো কুরবানি আসলে আপনার সেই মা কি সৎ মা হয়ে যায়? একটু বলেন। আপনি কুরবানির সময় আপনি সৎ মাদেরকে বর্ডার দিয়ে কেন ঢুকাচ্ছেন? আমি জ্যাকসন হাইটে থাকি। এই ভাই নিশ্চয়ই আসছেন, নাইম ভাই আসছেন অবশ্যই। আপনা বাজার নামে একটা দোকান আছে, জ্যাকসন হাইটের সবচেয়ে বড় একটা দোকান আর কি। তো ওই জায়গাটার নামই হয়ে গেছে আপনা বাজার। সে আপনা বাজার হচ্ছে ভারতের হিন্দুদের দোকান। সেই দোকানের এক কোণার মধ্যে তারা আবার মুসলমানদের ঘর ভাড়া দিয়েছে, বাঙালি মুসলমান, গরুর মাংস, হালাল মাংস বিক্রি করার জন্য। এখানে হালাল মাংস পাওয়া যায়, সেখানে আবার কুরবানির অর্ডারও নিচ্ছে। তো আপনারা আপনাদের দেশেই সারা বছর আপনারা মাকে হত্যা করার জন্য আইন পাশ করছেন, মুসলমানদেরকে পিটিয়ে খুন করছেন। আবার আপনারাই কিন্তু এই এখন কুরবানির সময় কাজ করছেন। আবার কি করছেন? সিন্ডিকেট তৈরি করে বাংলাদেশ থেকে মার চামড়া কিনে নিয়ে যাচ্ছেন। কেন? জুতা বানানোর জন্য। তো মারে আপনারা এত শ্রদ্ধা করেন, আবার মার জুতাও পায়ে দিচ্ছেন চামড়া দিয়ে। তো এটা কোন ধরনের ভালোবাসা আমি জানি না। যাই হোক, এখন আমাদের সীমান্ত দিয়ে যে বিষয়গুলো হয়, সেটা হচ্ছে যে তাদের দরকার আমাদের দেশে ওই ফেন্সিডিল আর হেরোইন। এটা তো আর আপনার বৈধভাবে আসে না। কোন একটা সীমান্তে আজ পর্যন্ত বিজেপি কি বাধা দিয়েছে? ফেন্সিডিল বা হেরোইন আসা কি বন্ধ আছে? বা এখন যে ইয়াবা আসে, সীমান্তের ওই পারে ফেন্সিডিলের যে কারখানা, এটা কি কেউ জানে না? সবাই জানে কিন্তু এই বিষয়টা। অতএব তাদের যখন যা দরকার তখন তাই করে। আমি বাংলাদেশের যারা, ওই নাহিদ ভাই বললেন যে ক্যাটাগরি আওয়ামী লীগ আছে, তাদেরকে আপনি বুঝাতে পারবেন না সারা জীবনেও। এর বাইরে যে ক্যাটাগরিটা আছে তাদেরকে বুঝাতে চাই, ভাই সবাই ইয়ানাপসি ইয়ানাপসি করেন, সামনের সময় খুব খারাপ। কখন যে সকালবেলা উঠে কি শুনবেন, এটা আল্লাহ জানে। শুধুমাত্র পারিপার্শ্বিক যে পরিস্থিতি, এগুলো একটু মিলালেই বুঝতে পারবেন। এখন পর্যন্ত আওয়ামী লীগের যে কজন বাংলাদেশ থেকে বের হয়েছে, কেউ কিন্তু আর ভেতরে ঢোকেনি। এখনো অনেকে আছেন, নাম না বলি, এয়ারপোর্ট থেকে বের হতে দেওয়া হয় নাই। অতএব যারা কিনা শুধুমাত্র ওই এমপি আর মন্ত্রীর পেছনে পেছনে ফাল পারেন, টাকা কামাইতে পারেন নাই, তারা একটু সাবধান হন। আপনি যারা নিয়ে ফাল করছেন এতদিন, সে কিন্তু দেশে থাকবেন, তার বের হওয়ার সময় চলে এসেছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। অতএব খুব সাবধান। কথাবার্তা যখন বলেন, যখন হুমকি ধমকি দেন, এই বিষয়গুলো নিয়ে একটু সাবধানে থাকবেন। আর প্রশাসনের কিছু ভাইটাই আছে যারা কিনা একেবারে উচ্চ পর্যায়ে থেকে এখন নানান ধরনের নসিহত দিচ্ছেন, পুলিশকে এই করতে চাই, পুলিশকে সেই করতে চাই। তো আমরা আমাদের হাতে যেগুলো আছে সেগুলো যদি ছাড়ি না, ব্যক্তিগত আক্রমণ করে তো বলতে চাই না, কিন্তু যদি সেগুলো ছাড়ি, তাহলে কোন নায়িকার সাথে কোথায় কি হয়েছে, কোন নায়িকার বয়ফ্রেন্ডকে গুলি করা হয়েছে, কোন জায়গায় একই দাগে 300 একর জমি আছে, এগুলো কিন্তু আমরা জানি। এখন আপনারা উপরে বসে বলছেন যে পুলিশে ঘুষ খেলে তাকে এই করা হবে সেই করা হবে। তো ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না, কিন্তু পরিস্থিতি বুঝে দেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশকে ভালোবাসে না, কেউ এখন ভারতকে ঘৃণা করে। এটা মানে হচ্ছে দেশপ্রেম। বাংলাদেশে কে ভালো, দেশপ্রেম, এটা যদি আপনি বিচার করতে হয় কে কত বেশি ভারতকে ঘৃণা করে, সেটা এনাফ। এর বাইরে আর কোনো কিছু দরকার নেই। সো প্রশাসন একটু একটু মানে লেভেলে আসেন, হ্যাঁ। কারণ চাকরি কিন্তু সবসময় থাকবে না। আজকে হাসান সারোয়ারদির মতো তেলবাজ সেনা কর্মকর্তা, যিনি 100 কোটি টাকার সেই যে পতাকা দিয়ে করেছে, এই ব্যক্তি হচ্ছে রানা প্লাজায় সরকারকে নানান ধরনের নাটক টাটক করে তারপরে লাইমলাইটে এসেছে। এই ধরনের কর্মকর্তারাও কিন্তু বাঁচে নাই। অতএব হাসিনার যখন দরকার হবে, তখন এই মোদিকেও ক্ষেত্রে আমি ছোট্ট দেশের করে দিক জানি, দিয়ে একদম ভেরি আপনি অপ্রাসঙ্গ, একদম বেশি ভেরি হলে জাতীয় ইরিলেভেন্ট। ইমরানকে কাছে টানবে, এটা খুব স্বাভাবিক। অতএব ইলিয়াস, আমি আপনার কাছে শুধু ছোট্ট একটা মন্তব্য জানতে চাচ্ছি, যদিও ভেরি ইরিলেভেন্ট, আজকের এই কনটেক্সটের সাথে যায় না, যেহেতু আপনি একটু আনলেন, আমি শুধুমাত্র আপনার কাছ থেকে একটু জানতে চাইবো ছোট্ট করে, উইথিন ভেরি ফিউ সেকেন্ডস,
যে এই হাসান সারোয়ার্দী সাহেবের যে ব্যাপারটুকু এসছে, আমরা যেটা শুনেছি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, সেখানে তার স্ত্রীকে আনাটা কতটুকু যুক্তিযুক্ত, আইএসপির যেটা বলেছেন সেই যে বিষয়টা, কারণ তার স্ত্রী অবশ্যই এতে আছে। এই ব্যাপারে নাঈম ইসলাম খানও ছোট্ট করে যদি বলেন, যদিও ভেরি রিলেভেন্ট, আমি বারবার বলে নিচ্ছি, এরপরে আমি অনুষ্ঠানটা শেষ করে দিব। অনুষ্ঠানে আসলে আপনাদেরকে মানুষ শুনতে চায়, আজকের এই প্যানেলটাকে মানুষ শুনতে চায়, সত্যি কথা ভাই এগুলো তো মানে যে সংস্থা নিয়ে কথা বলছে তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু আওয়ামী লীগের ওভারঅল চরিত্রটা নিয়ে আপনাকে একটু বলতে চাই। যে যখন সরকারের বিরুদ্ধে কথা বলবে, সেটা ব্যারিস্টার মইনুল থেকে আজকের সারওয়ার্দী, এই থেকে শুরু করে যে যখন দেখবেন সরকারের বিরুদ্ধে কিছু একটা বলেছে, নুরুল হক নূর, তার ফোন রেকর্ড বের হয়ে যাবে। দেখছেন না আপনি, সারওয়ার্দীর কিন্তু একটা ফোন রেকর্ড বের হয়েছে যে সারওয়ার্দী আরেকজনের সাথে পরকিয়া করছে, শুনেছেন আপনি নিশ্চয়ই। কবে একদিন শুনবেন মমতাজের সাথে জিয়াউর রহমানের একটা ফোন রেকর্ড বের হয়ে গেছে? কারণ সেক্ষেত্রে এই যে তার স্ত্রী যে ফারজানা ব্রাউনিয়া, তার শুধুমাত্র গুজবের উপরে, তার ইমপ্লিকেশনটা কতটুকু আছে, এবং তার আমি পক্ষ বিপক্ষ বলছি না, যেটা সত্য, এবং আপনাদের মতামতটাই জানতে চাচ্ছি, যদিও ভেরি রিলেভেন্ট দর্শক, আমি আজকের এই অনুষ্ঠানে আনতে চাইনি ব্যাপারটুকু, তবুও আবারও এই বিষয় তো আর আলাদা অনুষ্ঠান করা যায় না, তাই যেহেতু ইলিয়াস হুসাইন ব্যাপারটা উঠেছে তাই বলতে যাচ্ছিলাম। তার স্ত্রীর সম্পর্ক বা তার স্ত্রী ব্যক্তিগতভাবে অনেক কিছু থাকতে পারে, এটা কি আনাটা জাতীয়ভাবে একটা এত বড় একটা প্রতিষ্ঠান এনে কতটুকু মানে কি বুঝাতে চেয়েছেন আপনি যদি একটু মানে আমি ধরেন আমার কথা বলি, আমি অনলাইনে কথা বলি না, অনেক সময় অনেক আক্রমণাত্মক কথাবার্তা বলে ফেলি, এখন অনেক কিছু সেন্সরাইজড হয়ে তারপরে কথা বলি। এত মানে ফিল্টারের মাঝখানেও ধরেন আমরা তো মানে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ না। আর আইএসপিআর এটা তো বাংলাদেশের সবচাইতে স্পর্শকাতর, এটা এমন একটা সংস্থা যারা যা বলবে সেটা সেইভাবে বলতে হবে, একটু ঘুরায় পেঁচা এইভাবে বলা যাবে না, ওইভাবেই বলতে হবে। এবং সেনাবাহিনী নিয়ে আপনি যদি কোনো নিউজ করতে চান, আপনি ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না আনলেস আইএসপিআর কোনো বিজ্ঞপ্তি দিচ্ছে। সেই সংস্থা একজন নারী, এটা যদি ধরেন ফারজানা ব্রাউনিয়া যদি নাকি আন্তর্জাতিক আদালতে গিয়ে যদি মামলা করে, তা তো সেনাবাহিনী ফেঁসে যাবে, কারণ নারীর প্রতি চরম ভাবে একটা মানে আক্রমণ করা হয়েছে। সে কার সাথে থাকবে, তার স্বামী কয়টা, সে কয়টা, তার ব্যাপার। সেনাবাহিনী থেকে মানে 2 বিয়ে করে না কেউ, সেনাবাহিনীতে 3 বিয়ে করে না কেউ, তার মানে কি সে শেষ হয়ে গেছে? আরে ভাই, সে বউ তো 3টা 4টা বিয়ে তো পরের কথা। বাংলাদেশে আমি অন্তত 10 জন পুলিশ অফিসারের নাম বলতে পারবো, তার যতগুলো গার্লফ্রেন্ড ছিল ততগুলো মেয়ে আমি আপনি দেখিও নাই। তা আপনি আপনি পারেন এটা করতে? কখনোই পারে না। কিন্তু সেটা তারা কিভাবে মনে করেছে। তো ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বাংলাদেশের একটা মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রকে জীবন দিতে হয়। চিন্তা করেন তাহলে ভারত কিভাবে আমাদের দেশে একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি করেছে। এবং এই যে সরকার যারা আপনার এই যে চুক্তিগুলো করছে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য না দিয়ে, এই চুক্তি তো আমি মানতে পারি না। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলছি আমরা ভারতের বিরোধী না, আমরা এই যে আপনার নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে ভারতের কাছে এই যে চুক্তিগুলো, এই চুক্তির আমরা বিরোধিতা করি। আপনি নিশ্চয়ই জানেন আমরা বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে কলকাতা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ এবং এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু খুব একটা ভালো সখ্যতা রয়েছে, আমাদের সাংস্কৃতিক বিনিময় রয়েছে, আমাদের সাহিত্য বিনিময় রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের দেশেও কিন্তু কলকাতাতে যেমন জনপ্রিয়, আমাদের দেশেও কিন্তু জনপ্রিয়। বাংলা সিনেমাগুলো, কলকাতার নায়ক কিংবা কলকাতার সিনেমাগুলো বাংলাদেশেও কিন্তু আপনার ব্যাপক জনপ্রিয়। অথচ আমাদের দেশের একটা টেলিভিশন আমরা ভারতে চালাতে পারি না, কারণ ভারত দেয় না, লাইসেন্স দেয় না। তারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে আমাদের দেশে, কারণ ভারতের কালচার আর আমাদের কালচারটা এক না। তারা যেভাবে আপনার ইউরোপ আমেরিকাকে ফলো করে আপনার যেভাবে একটা ওপেন সোসাইটি বিনির্মাণ করতে চায়, আমাদের এই জায়গা তো সেই মূল্যবোধটা নাই। সেখানে তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন, বাংলাদেশ সরকার সেটি নিয়ে ভ্রুক্ষেপ করছে না। রাজনৈতিক দলগুলো অনেকেই ক্ষমতায় থাকার জন্য ভারতের আশীর্বাদ চায়, ইভেন অনেকেই তো ক্ষমতায় যাওয়ার আগেই নানান ধরনের চুক্তিগুলো করে থাকে যে ক্ষমতায় গেলে ভারতকে এই সুবিধা দেবে। এবং আপনি নিশ্চয়ই আমাদের প্রাইম মিনিস্টার এর আগে ভারত সফরে গেছিল, তারপর একটা প্রেস কনফারেন্স করেছে, আপনি শুনেছিলেন তিনি যে বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তো কি দেওয়াটা দিয়েছে যে সারা জীবন মনে রাখবে? তো এটা দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে যে কিভাবে তারা ভারতকে দিচ্ছে। এবং এর অন্যতম আরেকটি ঘটনা আপনাকে বলে রাখি, যে যারা অনেক মানুষ জানে না, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টি জানে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই বিষয়টি নিয়ে কথা বলে, হয়তো আমাদের কমন মানুষ জানে না। এই যে বর্তমানে যে আমরা বলি যে ফ্যাসিবাদী সরকার, ভোটারবিহীন সরকার, যারা
জোর করে ক্ষমতায় আছে, এরা কিন্তু ভারতের একটা শক্ত সমর্থনের কারণেই কিন্তু ক্ষমতায় আছে। কাজেই যখন সীমান্তে পাখির মতো মানুষ মরে, দেখা মাত্র গুলি করে, আপনার কোনো ধরনের জবাবদিহিতা নাই, এই সীমান্ত হত্যা নিয়ে একটা প্রতিবাদ করতে পারে না। কিংবা এই যে আমরা স্বার্থ বিরোধী চুক্তিগুলো করছে ক্ষমতায় থাকার জন্য, অথচ ভারতের যে পার্শ্ববর্তী যে দেশগুলো নেপাল, ভুটান, চায়না, আপনার পাকিস্তান, এই সমস্ত দেশে কিন্তু একটা গুলিও চলে না সীমান্তে ওইভাবে অকারণে। বরঞ্চ নেপালে 2017 সালে একজন কিশোর গুলিবিদ্ধ হয়েছিল। ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেখানকার জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিল। আর বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, প্রতিনিয়ত। সেটা নিয়ে সরকার প্রতিবাদ করছে না, বরঞ্চ ওখানকার সরকার আরো, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যে কথাবার্তা শুনলে আপনি অবাক হবেন, তারা বলে যে গরু চুরি করতে গিয়ে তারা মরছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে। তো এই যে আপনার নতজানু পররাষ্ট্র নীতি, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী পররাষ্ট্র নীতি, এটা ভারতের সাথে হোক পাকিস্তানের সাথে হোক, সেটা আমরা কখনোই সমর্থন দিতে পারি না। তবে আমি মনে করি যে এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার চীনকে আমাদের খুব দরকার, কারণ চীনের বাজারে আমরা যেভাবে প্রবেশ, আমরা শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি চীনের বাজারে, এবং চীন নব্য বলা চলে যে একটা প্রভাবশালী রাষ্ট্র হিসেবে বিশ্বে আবির্ভূত হচ্ছে। যদিও আবার চায়নার যে আপনার রাষ্ট্র পলিসি, কমিউনিজম, স্বৈরতান্ত্রিক কিংবা একনায়কতন্ত্র, সেগুলো নিয়ে আমাদের আপত্তি আছে, কিন্তু আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের অর্থনীতির সাথে, বাণিজ্যের সাথে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক রাখতে পারি। চীন কিন্তু আমাদেরকে আক্রমণ করবে না ভারতকে ডিঙ্গিয়ে, আমাদেরকে যদি আক্রমণ করে আগে কিন্তু ভারত করবে। কাজেই স্ট্র্যাটেজি অনুযায়ীও আপনার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও কিন্তু আপনার আশেপাশের পাশাপাশি দূরবর্তী দেশ, কৌশলগত কারণে যারা আমাদেরকে চায়, তাদের সাথে একটা সম্পর্ক আমাদের ডেভেলপ করা প্রয়োজন, যেটা এই সরকার আপনার ব্যর্থ হচ্ছে অনেক জায়গায়। তারা শুধু ভারতের উপরে ডিপেন্ডেবল হচ্ছে, কারণ ভারত তাদেরকে যে দুটো ভোটারবিহীন নির্বাচনকে বৈধতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের পক্ষে একটা লবিং তদবির করেছে। অথচ এই সরকারকে বাস দেওয়ার জন্য আবার দেখেন ভারত খাড়া আছে, যে এই যে রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ভাবে আমরা এই যে একটা ক্রাইসিসে পড়লাম, ভারত কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। কাজেই সেটি যদি সরকার না বুঝে তাহলে তো খুব দুঃখজনক। তো আমরা আশা করি যে সরকার ইদানিং আপনি শুনতেছেন বাংলাদেশ ভারতের সম্পর্কের শীতলতা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে। সুতরাং আমার মনে হয় সরকার তো কিছুটা বুঝতেছে যে আসলে ভারতকে আমরা যতই দিয়ে যাচ্ছি, ভারত ততই আমাদের থেকে নিয়ে যাচ্ছে এবং বাস দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আসতে পারে বোধহয়। তো সেক্ষেত্রে আপনি মনে করছেন যে চীনের সাথে যদি আমরা বন্ধুত্ব স্থাপন করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সুফল পাবো, এবং ভারতের বাংলাদেশের সাথে যে পররাষ্ট্র নীতিগুলো, সেগুলো সবগুলো বেশিরভাগই স্বার্থ হচ্ছে ভারতের, স্বার্থ রক্ষা হচ্ছে তাদের বেশি। আর অবশ্যই আপনার, কারণ দেখেন আমরা ভারত কিন্তু সুতরাং সেই দিক থেকে বাংলাদেশ যদি কৌশলগত একটা অবস্থান নিয়ে তার অন্যান্য যে বাজার রয়েছে, যেখানে যেমন আমরা ধরেন আমেরিকাতে আগে জিএসপির সুবিধা পেতাম, যদিও এই সরকারের নানা ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ কিংবা মানবাধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগে সেটা বাতিল হয়েছে। ইভেন আপনি নিশ্চয়ই আরেকটা যে আইন সম্ভবত শুনেছেন যে ব্রিটেনে একটা আইন হয়েছে সম্ভবত, যে যারা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘন করবে তাদেরকে ব্রিটেনে ঢুকতে দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে ব্রিটেন অবস্থান নিবে। তো সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশের যেসব ধরেন এই যে ভোটারবিহীন নির্বাচন, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, এটাও কিন্তু একটা মানবাধিকার লঙ্ঘন। কাজে সেই ক্ষেত্রে তো সরকার তো সামনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হবে আরো। সেই ক্ষেত্রে আসলে সরকার তো দেশে একটা সংকটে পড়বে। এখন সেই ক্ষেত্রে সরকার যদি যেখানে আমাদের সুবিধা রয়েছে, আমরা বেনিফিটেড হচ্ছি, সেই সমস্ত বাজারগুলো খুঁজে এবং সেই সমস্ত কান্ট্রির সাথে একটা ভালো সম্পর্ক ডেভেলপ করে, তাহলে তো সেটাই আমাদের হওয়া উচিত। কিন্তু জানি না আসলে এই সরকার কি করছে, কি করতে চায়।